নমস্কার, আমি তরুণ ঘোষ। আমার দিদিমা স্বর্গীয়া সুধারানী মিত্র, তিনি কথায় কথায় খুব ছড়া কাটতেন। একবার আমায় বলেছিলেন, শোন, কি একটা বদমাইশি করছিলাম, আমায় ছড়া কেটে শোনাচ্ছিলেন। কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। তা আমি দিদিমাকে জিজ্ঞেস করলাম, দিদিমা এর মানে কি? বলে, গুয়ে একটা খুব বদমাইশ ছেলে ছিল, তা তাকে অনেক বোঝানো হলো, সে কিছুতেই আর দুপুরবেলা খাবে না। তখন গুয়েকে কি করলো, তুলসী তলায় গুয়েকে একটা মন্ত্রের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখে দিল। এ তো খেতেও হবে না, কিছু করতে হবে, রাত রোদে ঠায় বসতে। বেলা বাড়ছে, গুয়ের খিদে বাড়ছে। যখন অনেক বেলা হয়ে গেছে, তার একটা ইটের টুকরো দিয়ে লিখেছে, একবার সাদিলেই খাইব। তো আমাদের এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে বাংলাদেশের পাল্টি খাওয়া জনতা, তারা আবার ভারতের দ্বারস্থ হচ্ছে। এই যে এতদিন ধরে ভারতের গোলাই মানব না, স্বৈরাচারী ভারতকে মানব না, ভারতের দালালি আমরা মানব না, ভারতের প্রভুত্ব আমরা মানব না, ভারতের দাসত্ব আমরা মানব না, কত বলি গপচালি ভাই। তাই বললাম, দিদিমার এই উক্তিটা, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন বিপদে পড়ে এখন ভারতের কাছে তেল চাইছে। এটা তো আমি আন্দাজ করেছিলাম। আমি 3-4 দিন আগে বলেছিলাম না, বাংলাদেশ যদি তেল চায় তাহলে ভারতবর্ষ দিলেও দিতে পারে। ভারতবর্ষ একটু কাইন্ডফুল দেশ তো, আর মোদিজিকে একটুখানি ভালো 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 কথা বললে মোদিজি গুলে যান, যেটা জয়শঙ্করজি গলেন না বা অজিত দোভাল গলেন না, কিন্তু মোদিজি গলে যান। তা মোদিজিকে চিঠি পিটি পাঠিয়েছে, হয়তো আমাদের প্রণয় বার্মার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, সেই চিঠি এসে প্রণয় বার্মার মারফত আমাদের এখানে সম্ভবত পৌঁছেছে। আমি এখনো পর্যন্ত আমাদের এখান থেকে কোনো খবর পাইনি। আমি বাংলাদেশের একটি কাগজ, আপনাদের সময়ের কণ্ঠস্বর, আমি সেখান থেকে একটা যা খবর পেলাম, জ্বালানি খাতের সংকট নিরসনে ভারতের কাছে সহায়তা চাইল বাংলাদেশ। আপনাদের কাগজ, আমাদের এখানকার কাগজ নয় ভাই, এটা আপনাদের কাগজ। দেখুন 9 তারিখ আজকে ছাপা হয়েছে। তা সেখানে লিখেছে, বাংলাদেশের জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড এর কাছ থেকে মাসে 50,000 টন ডিজেল সরবরাহের আহ্বান জানিয়েছে ঢাকা। 50,000 টন। 1 টন ডিজেল আনতে গেলে দম ফুরিয়ে যাবে ভাই এখন বাইরে থেকে, সেখানে 50,000 টন, ভালো কথা। গতকাল রবিবার 8ই মার্চ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারি জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে সরকারের পক্ষ থেকে। ভারতের এই 2 প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী 4 মাসের মধ্যে 50,000 টন ডিজেল বাংলাদেশ সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে। ভারতের প্রতিষ্ঠানগুলির সঙ্গে ডিজেল আমদানি চুক্তি সম্পন্ন হলে তারপর দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র মতে, জ্বালানি সংকট কাটাতে দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জরুরি পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে খুব দ্রুতই এই ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়ে যাবে। ভাই আমি একটা কথা বলি, শেখ হাসিনা তো একটা পাইপলাইন তৈরি করেছিলেন, যেখান থেকে বছরে 1,70,000 টন ডিজেল এবং পেট্রোল সেই পাইপলাইনতেই যাওয়ার কথা ছিল। আপনারা কি বলেছিলেন? যে বাংলাদেশ থেকে প্রচুর গ্যাস ভারতবর্ষে রপ্তানি হচ্ছে, বাংলাদেশ গ্যাস পাচ্ছে না। আপনারা উল্টোটা করেছেন। আপনারা বলেছেন যে ভারত প্রভুত্ব করে, বাংলাদেশকে শোষে। বাংলাদেশ বলতো আমরা শোষিত জাতি, বাংলাদেশ একটা বড় রাষ্ট্র হয়ে আমাদের চুষে খাচ্ছে, আমাদের আঁটি করে ফেলছে। এখন কি দেখা গেল ভাই, বাংলাদেশে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ থেকে কিছু নেয়নি, ভারতবর্ষকে দিয়ে গেছে। এই যে আপনারা বলেন না প্রভুত্ব মানবো না, ও মানবো না, তো ভারতবর্ষ তো বন্ধু হয়েছিল, বন্ধুত্বের মর্যাদা তো আপনারা রাখতে পারেননি।
তা এখন প্রভুত্বের মর্যাদা রাখুন। ভারতবর্ষে প্রভু হয়ে গেছে। আমি তো বলেছিলাম, আন্দাজ দিয়েছিলাম তেল চাইতে হবে, আপনার তেল যোগাবে কে। আমি একটা ভিডিও থাম্বনেলে দিয়েছিলাম, বাংলাদেশ তেল পাবে কোথা থেকে, তেল আসার রাস্তা তো নেই। এখন মধ্যিখানে গোল বেঁধেছে, ভারতবর্ষ রাজিও হয়, মার্চ মাসটা হয়তো ভারতবর্ষ দিল, এপ্রিল থেকে কি করবেন? কারণ এপ্রিল থেকে আমাদের মালিক যে আপনাদের সঙ্গে ইউনুস একটা চুক্তি করে গিয়েছে না, সেই চুক্তি অনুযায়ী তো আপনারা তো ভারতবর্ষ থেকে মাল নিতে পারবেন না, ইচ্ছে থাকলেও মাল নিতে পারবেন না। তখন কি হবে? বর্তমান পরিস্থিতি যা শুনতে পাচ্ছে, আপনাদের ওখানে রেশনিং হয়ে গেছে। বাইকে কত লিটার, 2 লিটার না কত, আর গাড়িতে 10 লিটার তেল। আমাদের এখানে কিন্তু রেশনিং হয়নি। আমি একটা আশঙ্কা করেছিলাম যে আমাদের এখানে হয়তো তেল সংকট দেখা দেবে, জ্বালানি সংকট দেখা দেওয়ার আগেই 60 টাকা লিটার বেড়ে গিয়ে এই গ্যাসের সিলিন্ডারে বেড়ে গেছিল, শুনে আমার মাথায় হাত হয়ে গেছিল। পরে অবশ্য সরকার বলেছে এটা সাময়িকভাবে, এটা 1 মাস 1.5 মাস বাদেই এই 60 টাকাটা কমিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তখন একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আমাদের তেলের কি হবে। তারপর সরকার একটা দিয়েছে, কাগজেও বেরিয়েছিল, আপনাদের দেখানো হয়নি কারণ আপনাদের জন্য নয়, তাই আমি বলিনি যে আমাদের তেল আমদানি আগের মতোই রাশিয়া থেকে আনবে, যেটা আমি আপনাদের বারবার বলেছি। শীতকাল বলে কিছুটা কম আনা হচ্ছে, আবার যখন গরমকাল পড়বে তখন বাড়িয়ে দেওয়া হবে। রাশিয়ার সঙ্গে সেই মর্মে আবার কথাবার্তা শুরু হয়েছে, আবার তেল যেমন আসা হয় সেরকমভাবে তেল আসবে। আমাদের তেল বাড়ছেও না, তেলের দাম বাড়ছেও না, এবং তেলের সংকট বলে কিছু নেই। আমরা যেমন তেল নিচ্ছিলাম তেমনভাবে তেল নেব। আরও 40টা দেশ থেকে যেরকমভাবে তেল নিচ্ছিলাম, ওই রাস্তা এড়িয়ে ভারতের সঙ্গে ইরানের একটা কথাবার্তা হয়েছে। সেই কথাবার্তার একটা খবর আমি আপনাদের কালকে দেব। কেন ইরান আমাদেরকে বিশেষ সুবিধাটা দিচ্ছে? কারণ ইরানি জাহাজ এখন ওখানে থাকতে পারছে না, ইরানি জাহাজগুলোকে ভারতবর্ষ আমাদের পোর্টে রাখতে দিয়েছে, অথচ আমেরিকা কিন্তু রাখতে দেয়নি। মাথায় রাখবেন এটা। আমেরিকা বলেছিল তাদের একটা যুদ্ধ জাহাজ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, মজুব বলেছিল মাঝ সমুদ্র ইন্টারন্যাশনাল ওয়াটারে রাখুন, আমরা গিয়ে জাহাজ পাঠিয়ে ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমরা গিয়ে এখানে করে দেবো, আমাদের এখানে নোংর করতে দেবো না। কিন্তু ইরানি 4টে জাহাজে কিন্তু ভারতবর্ষ ডকিং করতে দিয়েছে। তার মানে ইরানের সঙ্গে সম্পর্ক ভারতবর্ষে ঠিকই আছে ধরা ধরা। এবার ইরানের ওখান থেকে প্রণালী দিয়ে যখন যাবে, তখন ভারতবর্ষের ফ্ল্যাগ থাকলে পরে ওখানে ইরান মারবে না, ফলে ভারতবর্ষের তেলের অভাবটা হবে না। যেমন 40টা দেশ থেকে তেল আসছিল ওপেক কান্ট্রি থেকে, তেমনই তেল আসবে। কিন্তু বাংলাদেশের অবস্থা কি হবে? আমি তখনই বলেছিলাম তেল পাবে কোথা থেকে। এখন যদি ভারতবর্ষে মোদিজি যদি বেঁকে বসেন, অথবা মোদিজির কিচেন ক্যাবিনেট যদি বেঁকে বসে, মোদিজি একা কিছু করতে পারবেন না। এটা গণতান্ত্রিক সরকার, লোকতান্ত্রিক সরকার। এখানে প্রধানমন্ত্রী একা যদি ইচ্ছে করেন, মোহাম্মদ ইউনূসের সরকার নয়, একা যদি ইচ্ছে করেন তাহলে উনি দুনিয়া উল্টে ফেলেন, তা তো নয়। বড় কিছু হলে তখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হয়। তো এটা হচ্ছে ভারতবর্ষ। সুতরাং মোদিজি চাইলেই যে মোদিজি দিতে পারবেন তার কোনো মানে নেই। কিন্তু এই যে মোদিজি বলেছিলেন তিস্তা প্রকল্পে, শেখ হাসিনাকে বলেছিলেন ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু বেঁকে বসলেন কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তিস্তা চুক্তি হয়েছিল? হয়নি, কারণ রাজ্যের উপরে প্রভাব খাটাতে পারে না কেন্দ্র, সেটা হচ্ছে সংবিধান বিরোধী। অতএব তিস্তা চুক্তি হলো না। ভারতবর্ষ হচ্ছে সেরকম দেশ। আপনারা এখন অনুরোধ জানিয়েছেন, ভারতবর্ষ দেবে, নিশ্চিতভাবে দেবে, আপনার সাময়িকভাবে। কিন্তু আমার কথা হলো মার্চ নয় ওতরালেন, এপ্রিল থেকে যদি আপনারা চান, না ভারত দিতে পারবে আর না আপনাদের মালিক আপনাদের নিতে দেবে, তাহলে মালিক একেবারে গলা টিপে ধরবে ক্যাক করে, নিজেও তেল দিতে পারবে না, অথচ আপনাদের তেলও নিতে দেবে না। এবার বুঝুন কোন চিপায় আপনারা পড়েছেন। ভারতবর্ষ থেকে তেল নিতে পারবেন না, অথচ এই চুক্তি অনুযায়ী আমেরিকা ছাড়া অন্য কোথাও থেকে আপনি অস্ত্র থেকে আরম্ভ করে খাদ্যশস্য তেল ফেল কিছুই নিতে পারবেন না। এবার সে যদি সরবরাহ না করে, সেখানে কিন্তু এক্সিট ক্লজ কিছু নেই। আমি যতটুকু চুক্তিটা শুনেছি, আমি শোনা, একজন পড়ে গেছে আমি শুনেছি, তাতে কিন্তু এই এক্সিট ক্লজটা নেই যে আমি যদি দিতে না পারি তাহলে পরে সে অন্য দেশ থেকে দিতে পারবে কিনা, তার কিন্তু মনে হয় এ নেই। একপাক্ষীয় চুক্তি, সেটা আমাদের মোহাম্মদ ইউনূস করে গিয়েছেন। আর আপনাদের সেই সমস্ত
এই জামাত বিএনপি যত আছে সব কিন্তু এই চুক্তি জেনে শুনে একেবারে দেশটাকে গোলামির হাতে তুলে দিয়েছে। আপনারা বলেন শেখ হাসিনা কি করেছেন কি করেছেন কি করেছেন, বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছেন। এবার দেখুন শেখ হাসিনা কি কি করেছেন, সবটাই হচ্ছে ভারতবর্ষের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন দেশটাকে উন্নতি করার জন্য। আর উন্নতি যেটা উনি করে গেছেন সেই উন্নতি আপনারা আগামী 100 বছরে করতে পারবেন না। আমি শেখ হাসিনার দলের না, আপনাদের দলে আমরা আওয়ামী লীগও কর্মীও না, কিন্তু একটা মানুষের কৃতকর্মের ফল কতটা দূরদর্শিতার সঙ্গে যে মানে পৌঁছাতে পারে সঠিক জায়গায় সঠিক লক্ষ্যে, আমি সেইটা আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেকার বেকার শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলে তার বিরোধিতা করে আপনারা মহাপাপ করেছেন। এই পাপের মূল্য তো আপনাদের চুকাতে হবে। সেই পাপের মূল্য চুকুক, ওই যতদিন না চুকছে, মানে এখানে পাপ করলে এখানেই তার শাস্তি পেতে হবে। এই শাস্তির সময়টা এখন এটা যাচ্ছে, শাস্তিটা আপনার মানে একেবারে দাঁড়িপাল্লা সমান হোক, তখন দেখবেন আবার স্থিতাবস্থা আসবে। ওই জন্য বলে যে পাল্লায় ওজন সেই পাল্লায় শোধ। বুঝতে পেরেছেন? যেমন কর্ম তেমন ফল। আপনার দেশের নেত্রীকে, যিনি দেশটাকে উন্নতির শিখরে নিয়ে চলে গেছিলেন, তাকে দেশ থেকে বিতাড়ন করে ছেড়ে দিলেন আপনারা। একটা গুজবের পেছনে দৌড়ে আপনারা দেশটাকে তাড়িয়ে দিলেন। দুনিয়ার লোককে আপনারা উল্টো পাল্টা কথা বলে বেড়ান। যা গিয়ে নিজেদের একটু সমালোচনা করুন, করতে শিখুন, ভাবুন যে দেশটাকে আপনারা কি ছিল আর কি বানিয়ে ফেলেছেন। আজকে 1.5 বছর 2 বছর যদি ক্ষমতায় আরো থাকতেন, সমানভাবে থাকতেন, তাহলে দেশটা আরো উন্নতি হতো। আর আমার বলার কিছু নেই, আপনাদের বুঝিয়ে লাভ নেই। মানে আমি বাংলাদেশের সব জনগণকে বলছি না, এই যে ভারত বিদ্বেষী যারা আছে, যারা এই গোলামি মানব না হ্যান ত্যান ওই স্লোগানগুলো যেগুলো বললাম দিত, তাদের কথা বলছি। তারা একটু বুঝুন, আর যদি না বোঝেন তাহলে পাপের বোঝা বয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।